বঙ্গজীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি। সাবস্ক্রাইব করুন বিশ্ববঙ্গ টিভি, বেল আইকনে ক্লিক করুন। নমস্কার, আমি শ্যামলেন্দু মিত্র। আজকে আমার সঙ্গে রয়েছেন দীপজ্জ্বল মণ্ডল, বাংলার ছাত্র যুব আন্দোলনের মুখপাত্র। আজকের আমাদের আলোচনার বিষয় লাখ লাখ, সত্যি লাখ লাখ ছাত্রছাত্রী রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এই আমরা প্রেস ক্লাবে বসে অনুষ্ঠান করছি। আমার ডান দিকে এখানে কয়েক হাজার ছাত্রছাত্রী যারা পরীক্ষার্থী, তারা টেট পাস করেছে, তারা বিএড পাস করেছে, এমএ পাস করেছে, বিএ পাস করেছে, কিন্তু তারা নিয়োগপত্র পাচ্ছে না। এ নিয়ে মামলা হচ্ছে, মকদ্দমা হচ্ছে। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে, আশ্চর্যের বিষয় যে পরীক্ষার্থীরা জানতে পারছে না যে তার নম্বর কত, যে মেরিট লিস্ট কথা বলা হয়। আমি দীপজ্জ্বল বাবুকে বলবো যে আপনি দীর্ঘদিন এই আন্দোলনের সঙ্গে আছেন, যে মেরিট লিস্ট কেন বার করা হচ্ছে না এবং মূল সমস্যা যে রোগটা, সেই মেরিট লিস্ট, এটা কি বলবেন আপনি? প্রথমে দর্শক বন্ধুদের নমস্কার জানাই। রাজ্যে এক অদ্ভুত পরিস্থিতি চলছে, বিশেষত এই ছাত্র যুব সমাজকে নিয়ে। কারণ আমরা দেখি যে কোনো সমাজ বা যে কোনো দেশ কোনো কিছু ধ্বংসের করতে গেলে তার আগে সবথেকে বড় আক্রমণ নেমে আসে সেই সমাজের শিক্ষিত যুব সমাজের উপর। আমাদের পশ্চিমবঙ্গেও সেটাই শুরু হয়েছে। কিছুদিন আগে আমার মনে পড়ছে যে কলকাতা হাইকোর্টের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটা প্রশ্ন তুলেছিলেন যে দীর্ঘ ৭২ বছরে যা ঘটেনি, আজ হঠাৎ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিয়ম বিরুদ্ধভাবে, ঐতিহ্য বিরুদ্ধভাবে হাইকোর্টের প্রধান বিচারপতি তার বাড়িতে হাজির হলেন। আমরা অদ্ভুতভাবে এই বিষয়গুলোর থেকে আমরা অন্যরকম একটা গন্ধ পাচ্ছি, যেখানে একদিকে স্কুল সার্ভিস কমিশন কোনো মেরিট লিস্ট দিচ্ছে না। সেই 2012 সালে যে পরীক্ষা হয়েছিল RLST 5 থেকে 12 পর্যন্ত, সেখানে এখনও মেধা তালিকাভুক্ত অসংখ্য ক্যান্ডিডেট তাদেরকে চাকরি থেকে বঞ্চিত করে ফেলে রাখা হয়েছে। তাদের কেসটা এবং তার পরবর্তীতে মানে সুপ্রিম কোর্টের অর্ডারকে ভায়োলেট করে, এবং সে কেসটা চলছে হাইকোর্টের আইপি মুখার্জির বেঞ্চে। দেখা যাচ্ছে চেয়ারম্যান এই দুর্নীতিটা করছে, চেয়ারম্যানকে দিয়েই, অর্থাৎ চেয়ারম্যান বারে বারে চেঞ্জ করা হচ্ছে। যখনই চেয়ারম্যান চেঞ্জ হচ্ছে, সেই চেয়ারম্যানকে কোর্টে কেসের পাঠ করা হচ্ছে। পাঠ করে তাকে যখন দোষী সাব্যস্ত করতে একটা টাইম লাগছে, যেই দোষী সাব্যস্ত হচ্ছেন ঠিক সেই মুহূর্তেই চেয়ারম্যানকে সরিয়ে দিয়ে আবার নতুন চেয়ারম্যান নিয়ে আসা হচ্ছে। বুঝতে আরও সময় লেগে যাচ্ছে। ফলে কোর্টকে ব্যবহার করে, আদালতকে বগলদাবা করে রাজ্য সরকার এই দুর্নীতিটা চালিয়ে যাচ্ছেন। এবং এই যে হাজার হাজার ছেলে মেয়ে যারা 2016 সালে পরীক্ষা দিয়েও 9 থেকে 12 পর্যন্ত যারা এখানে এখনও অনশন করছে, শুয়ে রয়েছে, তাদেরও কোনো মেরিট লিস্ট বের হয়নি। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন একটা লিস্ট বানিয়ে দিয়েছে, এরাই মেধা তালিকাভুক্ত, এরা ওয়েটিং। তার কোনো প্রুফ নেই, কোনো ডকুমেন্ট নেই। পরীক্ষার্থী তো জানার অধিকার আছে যে সে মেধা তালিকায় কত নম্বরে আছে এবং তার ওপরে কতজন আছে বা নিচে কতজন আছে। এই অধিকারটা তো সাংবিধানিক অধিকার, তার জানা উচিত যে আমি কত নম্বর পেয়েছি। কিন্তু ফার্স্ট টু লাস্ট কেউ কারো নম্বর জানতে পারছে না। কিন্তু তাহলে এরা আন্দোলন কেন করছে? রিসেন্টলি তো একটা মামলা হয়েছে যে একটি মেয়ে অভিযোগ করেছে যে আমার নিচের যারা নম্বর তাদের বাইরে, তখন হাইকোর্ট বলেছে যে ওকে চাকরি। কিন্তু এইভাবে কতজন ইন্ডিভিজুয়ালি হাইকোর্টের কাছে যেতে পারে? হ্যাঁ, এইভাবে যাওয়া সম্ভব নয়। অর্থাৎ সরকার যেটা করছে, এই ছাত্র যুব সমাজকে টোটালি পঙ্গু করে, টোটালি দুর্নীতির মাধ্যমে, যোগাযোগ, অর্থ দুর্নীতির মাধ্যমে শিক্ষকতার চাকরিগুলোকে, শিক্ষকতা তো এটা চাকরি বলে না, সমাজ গঠনের মেরুদণ্ড, তাদেরকে তাদের জায়গাটাকে ধ্বংস করার এক চরমতম চক্রান্ত বর্তমান সরকার চালাচ্ছে। এর বিরুদ্ধে ছাত্র যুবদেরকে নতুনভাবে ভাবতে হবে। হ্যাঁ, যদি 50 লক্ষ জয়েন্ট এন্ট্রান্সের ছাত্রছাত্রীর জন্য মেধা তালিকা বার করা যায়, মেধা তালিকা বার করা যায় তো সমস্ত কম্পিউটারে হচ্ছে, কম্পিউটারে থেকে সেটা ওয়েবসাইটে দিয়ে দেওয়া। এটার জন্য আলাদা কোনো বই বার করতে হবে না, কিছু করতে হবে না, কাগজে বিজ্ঞাপন দেওয়া না। 50 লক্ষ ছাত্রছাত্রী যারা জিরো পাচ্ছে, বহু ছাত্রছাত্রী জিরো পায়, জিরো যে পাচ্ছে আর যে হায়েস্ট হচ্ছে যত ছাত্রছাত্রী, 50 লক্ষ ছাত্রছাত্রী তার মেরিট। আর এখানে প্রাইমারি, আপার প্রাইমারি, নবম দশম, 11, 12 কোথাও কোনো মেরিট লিস্ট বার করা হচ্ছে না। এবং আমার মনে হয় যে বাম আমলেও দুর্নীতি টুকটাক থাকে,
কিন্তু বাম আমলে মেধা তালিকাটা আবার হতো। হ্যাঁ, 1998 থেকে 2010 পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের একটা মেরিট লিস্ট বের হতো। সেই মেরিট লিস্ট অনুযায়ী নিয়োগ হতো, দুর্নীতি যে হতো না তা নয়, হতো। কিন্তু বর্তমান সময় দেখছি 2011-তে যে লিস্ট হলো তার পরবর্তীতে এই যে আপার 9-10 এবং SLST যে পরীক্ষা হলো, টোটালটাই মেরিট লিস্ট না বের করেই তাকে SMS করে এখন এটা দেওয়া হচ্ছে। হ্যাঁ, বিভিন্নভাবে এটা সম্পূর্ণ 100% দুর্নীতির মধ্যে পড়ে। তাহলে এটা থেকে কি মুক্তির কোনো উপায় নেই? এই যে এত ছাত্রছাত্রী, মুক্তির উপায় আছে না? এগুলো ভোটে প্রভাব পড়বে না? ভোটে আমি একটা বিষয় এখানে বলতে চাই যে কোনো কিছুই কিন্তু বিচ্ছিন্ন নয়। যেমন আমি যদি সরকারকে 1% দোষ দিই, 99% দোষ দেবো যারা বিরোধী দল, অর্থাৎ যাদের MLA, বড় বড় রাজনৈতিক দল বাংলার যাদের MLA বিধানসভায় আছে, তারা মুখ খুলছে না। তারা কেন মুখ খোলা তো দূরে কথা, তারা মুখ্যমন্ত্রীর এগেনস্টে কেন অনাস্থা প্রস্তাব আনছেন না? বিজেপি, CPM, কংগ্রেস কেউ কিন্তু এ নিয়ে আন্দোলন করছে না। হ্যাঁ, তাদের তো অনাস্থা প্রস্তাব আনা উচিত ছিল মুখ্যমন্ত্রীর এগেনস্টে, তারা অনাস্থা প্রস্তাব আনছেন না। অর্থাৎ বাংলায় 72 বছরে আমরা দেখছি যে কোনো মুখ্যমন্ত্রী এগেনস্টে অনাস্থা প্রস্তাব আসেনি। রিসেন্ট তো দেখছি কেন্দ্রে প্রধানমন্ত্রী এগেনস্টে অনাস্থা প্রস্তাব আসলো, হারলো জিতলো পরের কথা। বাংলায় মুখ্যমন্ত্রী এগেনস্টে কেন অনাস্থা প্রস্তাব এই ইস্যুতে, ছাত্র যুবদের ইস্যুতে? অর্থাৎ এখানে কি আমরা বলতে পারি যে বাংলার বুকে যে সমস্ত বড় বড় রাজনৈতিক দল তারা আসলে রসুন, উপরটা আলাদা নিচটা এক জায়গায়, তারা আসলে দাদা দিদি, কাকা ভাইপো, মাসি পিসি, তারাই রাজনৈতিক দল গড়েই এই বৃহত্তর গরিব যুব সমাজকে বিভ্রান্ত করছে? তাহলে আমরা তো এই অভিযোগ আনতে চাই। এই ছাত্র যুবদের যে এই যে একটা তারা বঞ্চিত হলো, এইটার কি 2019-এর ইলেকশনে পশ্চিমবঙ্গে লোকসভাতে প্রভাব কিছুটা পড়তে পারে? এইখানে তারা যেহেতু গোটা শাসক বিরোধী, এবং শাসক বিরোধী যতগুলো রাজনৈতিক দল তারা 100% রসুন, উপরটা আলাদা কিন্তু নিচটা এক জায়গায়। অর্থাৎ আপনারও একটা রাজনৈতিক দল, আমারও একটা রাজনৈতিক দল, ওনারও একটা রাজনৈতিক দল, অর্থাৎ আমাদের রাজনৈতিক দলে আমরা গোটা। কিন্তু ব্যক্তিগতভাবে পরিবার থেকে যেসব ছেলেমেয়েরা বঞ্চিত হচ্ছে, তারা কি এইটা ভোটেতে কি প্রভাব ফেলতে পারে না পারে না? প্রভাব তো অবশ্যই পড়বে, কিন্তু সেই প্রভাবের মূল্য কতটুকু থাকবে? ধরুন আপনি বিরোধী দল, আমি সরকারে আছি, কিন্তু আমাকে ভোট না দিয়ে আপনাকে দিল, কিন্তু আপনার সঙ্গে তো আমার ঘটা। অর্থাৎ এই যারা শাসক রাজনৈতিক বড় বড় দলগুলো বাংলার বুকে, তারা কেন বিধানসভায় তাদের প্রার্থী থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রী এগেনস্টে অনাস্থা প্রস্তাব আনছেন না? ইমিডিয়েট মুখ্যমন্ত্রী এগেনস্টে যদি অনাস্থা প্রস্তাব আনে, তাহলে বিরোধী দলগুলোর স্বচ্ছতা মানুষের সামনে ফুটে উঠতে পারে। আদালতের মাধ্যমে এর ফয়সালা হচ্ছে না, কারণ আদালতকে সরকার বগলডাবা করে নিয়েছেন, আদালতকে পঙ্গু করে দিয়েছেন, এবং প্রধান বিচারপতির বাড়িতে মুখ্যমন্ত্রী গিয়েছেন 72 বছরের ঐতিহ্য ভেঙে। এটা বাংলার ঐতিহ্যের লজ্জা, বাঙালির লজ্জা, যেখানে আদালতে 2012 সালের কেস নিয়ে এখনো পর্যন্ত সিএমপিরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করছেন যে তাদের যোগ্য অধিকার পাওয়ার জন্য, তাদের চাকরির জন্য হাজার হাজার ছেলে মেয়ে তারা বঞ্চিত, তারা নিপীড়িত, শোষিত, তারা গরিব ঘরের থেকে উঠে আসা ছেলে মেয়ে, কিন্তু তাদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি ফেলে দিচ্ছে সরকার ভেরি ট্যাকটিক্যালি। যেমন আপার 9-10 SLST বা RLST, তাদের মধ্যে একজনের সাথে যাতে আরেকজনের বিবাদ বেঁধে থাকে, এই ডিভাইড অ্যান্ড রুল পলিসি ইংরেজদের থেকে ভয়ঙ্কর বেশিভাবেই এই সমস্ত সরকার এবং বিরোধীরা খেলছে। ঠিক আছে, আজকে আপনি দীপজলবাবু আপনি খুব সুন্দরভাবে বোঝালেন যে ছাত্র যুবদের প্রতি কী অবিচার, অন্যায় হচ্ছে, বঞ্চনা, এবং কীভাবে এ থেকে মুক্তি পাওয়া যায় তারও আপনি একটা রাস্তা বললেন। তো আজকে আমাদের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। নমস্কার। বঙ্গজীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি। সাবস্ক্রাইব করুন বিশ্ববঙ্গ টিভি, বেল আইকনে ক্লিক করুন।